নমস্কার, সিকন ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের মতো এই বছরও আমরা এসে উপস্থিত হয়েছি মাধ্যমিক টিপস 2026 নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমবাড়ি ধনিরাম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ডক্টর আশুতোষ দত্ত মহাশয়। নমস্কার আপনাকে। থ্যাংক ইউ। প্রতি বছর ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে সিকন ক্লাসরুমে মাধ্যমিক টিপস নিয়ে, এবং আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন, এতে আমাদের সঙ্গে সঙ্গে ওরাও ভীষণভাবে উপকৃত হবে। আর আজকে প্রথমেই আমরা জেনে নিতে চাই এই বছরের জন্য মাধ্যমিক 26-এ গুরুত্বপূর্ণ কি কি রয়েছে ভৌতবিজ্ঞানে। আচ্ছা, মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় যাওয়ার আগে, মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর তো আমি আগে এক সংক্ষেপে বলে নিচ্ছি। প্রথমে প্রত্যেক শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তারা যখন প্রস্তুতি নেবে তো প্রথমে তারা কি করবে, টোটাল কত মার্কস রয়েছে সেই মার্কসটা তারা ভাববে। যেমন এমসিকিউ রয়েছে 15 খানা 1 মার্কসের, তোমরা খাতা পেন নিয়ে কিন্তু বসে যাও। আর 21 নম্বর থাকবে, ওটা 1 মার্কসের 21টা প্রশ্ন থাকবে। তাতে থাকতে পারে ভিএসএ, মানে ভেরি শর্ট অ্যানসার টাইপ, যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়। তার মানে 15 যোগ 21 36 হচ্ছে। এখানে ম্যাচিং থাকবে, মানে স্তম্ভ মিলানো, সত্য মিথ্যা, এই প্রশ্নগুলো থাকবে। আর তারপরে হচ্ছে শর্ট অ্যানসার টাইপ প্রশ্ন, শর্ট মানে সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে 2 মার্কসের থাকবে। তো স্প্লিটিং প্যাটার্ন কি হতে পারে, 2 হতে পারে বা 1+1 হতে পারে। তারপর হচ্ছে এলএকিউ হচ্ছে লং অ্যানসার টাইপ কোশ্চেন। লং অ্যানসার টাইপ প্রশ্ন থাকবে 12টা, 3 12 36। আর এসএকিউ যেটা আগেরটা ছিল সেটা ছিল 9টা প্রশ্ন, 9 × 2। আচ্ছা, তো টোটাল হচ্ছে 90 মার্কস। তো 3 মার্কসের যে বা এলএকিউ এর যে প্রশ্নের স্প্লিটিং, সেটা হতে পারে 1+2 বা 2+1 বা 1+1+1 হতে পারে। বাহ, এই টোটাল 90 মার্কস, মানে নম্বর তোলার প্রচুর সুযোগ আছে। প্রচুর সুযোগ রয়েছে এখানটায়। তো এইটা হচ্ছে টোটাল মার্কসটা। তো এই মার্কসটাকে আগে সামনে রাখবে, চোখের সামনে ভাববে, তারপরে মোটামুটি একটা ধারণা করে নিবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে। টোটাল 13টা চ্যাপ্টার রয়েছে ওদের। তো 13টা চ্যাপ্টারের মধ্যে প্রথমে যেটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা। আচ্ছা, সিলেবাসটা সম্পর্কে একটু ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, তো পরিবেশের জন্য ভাবনা, সিলেবাসে যে পরিবেশ রয়েছে, পরিবেশের জন্য ভাবনাতে 5 নম্বর রয়েছে, গ্যাসের আচরণ থেকে 8 নম্বর রয়েছে, রাসায়নিক গণনা থেকে 4 নম্বর। তাহলে এইটা হচ্ছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের জেনারেল পার্ট। 3টে পার্ট আছে, জেনারেল পার্ট, পদার্থবিদ্যা আর রসায়ন। এটা বুঝে গেছো তাহলে, পরিবেশ, পদার্থবিদ্যা আর রসায়ন, 3টে পার্ট হচ্ছে। তো এখানটায় এইবার পদার্থবিদ্যায় থাকছে, জেনারেল পার্টে বলে দিলাম পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, তারপর হচ্ছে রাসায়নিক গণনা। এবার থাকছে পদার্থবিদ্যা, এখানে তাপের ঘটনাসমূহ থাকছে। এরপরে থাকছে আলো, চলতরিৎ এবং পরমাণু নিউক্লিয়াস, এই কটা চ্যাপ্টার থাকছে। তো এখান থেকে 34 মার্কস থাকছে এই পদার্থবিদ্যার থেকে। আচ্ছা, নম্বর বিভাজন সম্পর্কে একটা সম্যক ধারণা তাহলে তোমাদের হয়ে গেল, বুঝতে পারছো। হ্যাঁ, পর্যায় সারণী থাকছে, আর মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা এখানে 6 নম্বর থাকছে। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। রাসায়নিক বন্ধনের মধ্যে আয়নিক বন্ধন আর মানে সমযোজী বন্ধন থাকছে, এখানে 6 নম্বর থাকছে। তারপরে তড়িৎ বিশ্লেষণ, যেটাকে তড়িৎ প্রবাহ বা রাসায়নিক বিক্রিয়া বলা হয়, এখান থেকে 6 মার্কস থাকছে। এবার হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। আচ্ছা, এবার অজৈব রসায়ন রয়েছে, তো এখানে কি কি রয়েছে পরে আমি আসছি। তো এতে রয়েছে 8 নম্বর, মানে অনেকটাই নম্বর রয়েছে। হ্যাঁ, এবার ধাতু অধাতুতে 5 নম্বর রয়েছে। এবার লাস্টে যে চ্যাপ্টারটা জৈব রসায়ন, খুব ইম্পর্টেন্ট, এইখানে রয়েছে 8 নম্বর। তার মানে জৈব রসায়ন আর ওই পদার্থবিদ্যা যেটা, হ্যাঁ, জৈব রসায়ন আর রাসায়নিক শিল্প, ওখানে 8 করে আছে। রাসায়নিক শিল্প এবং অজৈব রসায়ন ভীষণ স্কোরিং, তাহলে স্কোরিং এই দুটো। তো এবার আমি এটারে সংক্ষেপে বলছি কোন কোন জিনিসগুলো একটু দেখবে। এবার ওরা টেস্ট দিয়ে দিয়েছে, তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এবার স্যার তোমাদের আরো কি করে দুর্দান্ত রেজাল্ট তোমরা করবে সেই সম্পর্কে টিপস দিতে এসেছেন। এবার তোমাদের দেখো, এবার স্টুডেন্ট বিভিন্ন ধরনের তোমাদের রয়েছে। কারো টার্গেট হচ্ছে কোনো রকমে পাস করা, কারো টার্গেট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কস, কারো হচ্ছে 100% মার্কস। তা আমি প্রথম বলছি, যারা 100% মানে 90-তে 90 পেতে যাও, তাদের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের লাস্ট 7 ইয়ার্সের যে কোশ্চেন ব্যাংক মানে পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে, এইগুলো তারা না দেখে সলভ করতে। আর সবচেয়ে প্রবলেম দেখা যায় যে তোমরা অঙ্কগুলোতে গিয়ে প্রবলেমটা হয়,
তো অঙ্ক কোন কোন জিনিসগুলো থাকে, 12 মার্কসের মতো অঙ্ক থাকে। গাণিতিক সমস্যাগুলো হ্যাঁ, সমাধান গাণিতিক করতে হবে। সমস্যাগুলো হ্যাঁ, আর কি। ওগুলো সমাধান হ্যাঁ, করতে হবে। গাণিতিক সমস্যার জন্য তোমার প্রথম চ্যাপ্টার হচ্ছে মানে যেটা থেকে গাণিতিক সমস্যা থাকে, গ্যাসের আচরণ, পয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর আদর্শ গ্যাসের সমীকরণ, এগুলো মিলে এখানে 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে। কখনো 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 3 মার্কসের থাকে। রাসায়নিক গণনা থেকে 3 নম্বরে একটা প্রশ্ন থাকবে, আর একটা এমসিকিউ থাকবে। সেই এমসিকিউটা হচ্ছে m = 2d, এই ফর্মুলাটাকে খুব ফলো করা হয়। লিখে নাও। হ্যাঁ, হ্যাঁ, m = 2d, এটা তোমরা লিখে নিবে। তারপরে এমটা হচ্ছে কি আণবিক ভর, ডি হচ্ছে ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব। এটা দিয়ে তুমি কি করবে, দেওয়া থাকবে যে কোনো গ্যাসের যদি বাষ্প ঘনত্ব 8 হয়, হ্যাঁ, তাহলে নিচের কোন গ্যাসটির আণবিক ভর 16 হবে। তো তখন তোমরা কি করবে, আণবিক ভরটা বের করবে, ইজিলি তোমরা গ্যাসটা পেয়ে যাবে। 8 এর ডবল m = 2d ফর্মুলা দিয়ে আণবিক ভর 16 পেয়ে যাচ্ছে এখান গাণিতিক থেকে। সমস্যা কত নম্বরের আসবে? তো গাণিতিক সমস্যা টোটাল 12 মার্কসের মতো থাকে। আচ্ছা, 12 মার্কস থাকে। অনেকটা হ্যাঁ, কিন্তু অনেকটাই থাকে। অনেকটা। তাহলে 90 এর মধ্যে 12 নম্বর তাহলে মানে এইখানে অনেকটাই। 2 মার্কস থাকছে গ্যাসের চ্যাপ্টার থেকে মিনিমাম। তারপরে এখান থেকে 3 মার্কস থাকছে এই গ্যাসের যে মানে রাসায়নিক গণনা, যেটা এই চ্যাপ্টার থেকে থাকছে এখানটায়। এখানে কিন্তু 5 নম্বর থাকছে। এছাড়া চলতরিৎ থেকে থাকবে, চলতরিৎ আলো থেকেও থাকে। তো আলো তোরা ছোট থেকে পড়েই আসছে। হ্যাঁ, পড়েই আসছে আলো। তো এইগুলোর থেকে অঙ্কগুলো থাকবে, তাই অঙ্কের ফর্মুলাগুলো ভালোভাবে জানতে হবে আর প্র্যাকটিস করতে হবে। তোমরা দেখবে লাস্ট 7 ইয়ার্সের কোশ্চেন যদি তোমরা সলভ করো, তাহলে যারা ভালো স্টুডেন্ট তারা কি করবে, সবগুলো প্রশ্ন না দেখে সলভ করার চেষ্টা করবে। আর যারা মিডিওকার স্টুডেন্ট আছো, তোমরা কি করে বই দেখে দেখে সেই প্রশ্নের উত্তরগুলো লিখবে, লেখার পর সেগুলো কি করে রিভাইজ দেবে। এবার এমসিকিউ যেগুলো রয়েছে, এমসিকিউ মানে মুখস্থ করবে না, কিন্তু বুঝে বুঝে একদম হ্যাঁ, প্রশ্ন বুঝে পড়া। হ্যাঁ, প্রশ্নের মধ্যে উত্তরগুলো দেওয়া থাকবে, সেটা বুঝে বুঝে তাই পড়তে হবে। কনফিউশন যেন তৈরি না হয়, হ্যাঁ, কারণ 4টে অপশনে প্রচন্ড কনফিউশন থাকবে। এবার তোমার হচ্ছে ইউনিটগুলো থাকে। তারপরে তোমার m = 2d দিয়ে যেটা বললাম এটা থাকবে। তারপরে পরিবেশের জন্য ভাবনা, যে প্রথম ইয়েগুলো আছে, গ্যাসের যে স্তরগুলো রয়েছে, তাহলে কোন স্তরকে তোমার শান্ত মণ্ডল বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, কোন স্তরে থেকে আমরা রেডিও শুনতে পাই, মেরুজ্যোতি কোন স্তরে, বৈশিষ্ট্যগুলো, এইগুলো জানা যাবে। স্তরের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো করলে তো ওখান থেকে এমসিকিউ তে প্রশ্ন চলে আসবে। এমসিকিউ এবং 1 মার্কস। হ্যাঁ, তারপর শর্ট টাইপ কোশ্চেন গুলো পেয়ে যাবে, এখান থেকে পাবে। তো এইভাবে ধরুন 15 আর 21 মানে 36 নম্বর। 36 নম্বর যে কোনো স্টুডেন্টের কাছে কনফার্ম, একদম জাস্ট এইটুক সলভ করলে বইটা খুঁটিয়ে পড়তে হ্যাঁ, হবে, মনোযোগ সহকারে বই এছাড়া খুঁটিয়ে তোমরা পড়ো। বই তো খুঁটিয়ে পড়ে ফেলেছো, মানে তোমাদের ডিপ স্টাডি হয়ে গেছে, থরো স্টাডি হয়ে গেছে। এবার যেটা আছে, এবার ফাইনাল স্টাডি করবে পরীক্ষার আগে আগে। তো এখন হচ্ছে তোমাদের কি করবে, ডেপথ আরো বাড়ানোর জন্য এই যে নতুন টেস্ট পেপার বের হবে, টেস্ট পেপার 10টার মতো প্রশ্ন থাকবে। হ্যাঁ, পেয়ে গেছে। এই 10খানা কোশ্চেন তোমরা কি করবে, সলভ করবে। আর মাধ্যমিকের লাস্ট 7 ইয়ার্স এর প্রশ্নটা সলভ একদম সলভ করা এবং সংশোধন। হ্যাঁ, সংশোধন এবং নিজে নিজে করে রেখে দিলাম, কারণ এই সময় তুমি ছাত্র, তুমি শিক্ষক। এবার নিজেকে সেলফ অ্যাসেস করবে, সেলফ ইভালুয়েট করবে। একদম সংশোধনটা ভীষণ প্রয়োজন। এবার আরো কতগুলো চ্যাপ্টার রয়েছে, আলো চ্যাপ্টার যেটা, সেটাতে 12 মার্কস থাকবে। খুব গুরুত্বপূর্ণ চলতরিৎ যেটা আছে, সেখান থেকেও 12 মার্কস থাকবে। আর প্রশ্নগুলো খুব জানার মধ্যে থাকবে, যে আলোর থেকে তোমার দর্পণ রয়েছে, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এদের ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, ছবির জন্য হ্যাঁ, আর এইবার আলোক চ্যাপ্টার থেকে ছবি দিতে হবে। এইখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, অ্যারো চিহ্ন মাস্ট। আলোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অ্যারো চিহ্ন না দিলে 0 পাবে তুমি, মানে এইটাই ইন্ডিকেট করতেই হবে। তারপরে যে আমরা চোখ দিয়ে দেখি, এখানে আলোর সাথে চোখের কি সমন্বয় রয়েছে। তারপরে এই ক্ষেত্রে আমরা চোখ দিয়ে যখন দেখি, কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের চোখে আলো পড়ছে, আলো পড়ার পর আমরা কিভাবে দেখি, তখন আলোক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে হ্রস্ব দৃষ্টি, হাইপারমেট্রোপিয়া, হাইপোমেট্রোপিয়া, এটা জানতে হবে। এবার যেটা আছে হাইপারমেট্রোপিয়া মানে দূরদৃষ্টি। তো এটার অর্থ হলো আমরা কাছের জিনিস দেখতে পাই, কিন্তু দূরের জিনিস দেখতে পাই না, দূরদৃষ্টি। হ্যাঁ, ঠিক স্বল্প দৃষ্টির ক্ষেত্রেও তাই, কাছের জিনিসটা দেখতে পাবো না, দূরের জিনিসটা দেখতে পাই। তার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করব, উত্তল না অবতল, কোন ধরনের চশমা আমরা ব্যবহার করব, পজিটিভ না নেগেটিভ, এই জিনিসগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। আর আমাদের চোখে কোথায় ইমেজ তৈরি হয়, ধরো আমি যে তোমাকে দেখছি বা তুমি আমাকে দেখছো, সেটা মনে রাখবে রেটিনায় ইমেজটা তৈরি হয়। রেটিনার মধ্যে নার্ভগুলো কানেক্টেড আছে,
এটা হচ্ছে ভেরি সেনসিটিভ, রড সেল কোন সেল এখানটা রয়েছে। তো স্যার অনেকগুলো কিন্তু আলোচনা করে দিবেন, হ্যাঁ, এখান থেকে তোমরা অনেকগুলো শর্ট কোশ্চেন পেয়ে অনেকগুলো যেতে কোশ্চেন পারো। তোমরা পেয়ে যাবে এখান থেকে। তারপরে হচ্ছে কি যে অবতল দর্পণটা ভালোভাবে করবে। এবার অবতল দর্পণের ক্ষেত্রে একটা রিলেশন আছে R=2F। তো এই সম্পর্কটা প্রমাণটা দেয়। তো এইখানে তোমরা যে জিনিসটা দেখবে, উত্তল লেন্সের সাথে লেন্সও রয়েছে, তো উত্তল লেন্সের সাথে অবতল দর্পণের মিল রয়েছে ইমেজগুলো। এবার তোমরা ফোকাসে রাখলে কোনো বস্তুকে তার ইমেজ কেমন হবে, ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝখানে রাখলে কি হবে, ঠিক অবতল দর্পণের যে নিয়ম উত্তল লেন্সের ঠিক একই রকম নিয়ম। এইগুলো তোমরা কি করবে, বাড়িতে কিন্তু হাতে কলমে প্র্যাকটিস করবে। একদম। হ্যাঁ, দেখবে পরীক্ষায় যেগুলো আসছে এর মধ্যে থেকেই থাকবে, বাইরের প্রশ্ন কোনো থাকবে আচ্ছা না। স্যার, ওদের ধারণাটা স্বচ্ছ হতে হবে, হ্যাঁ, বোঝা গেল। স্বচ্ছ হ্যাঁ, একবারে যত ধারণা স্বচ্ছ আরো করার জন্য কি কি টিপস আপনি হ্যাঁ, দেবেন ওদের? এবার যেটা হচ্ছে মক টেস্ট গুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। ধারণা স্বচ্ছ করার জন্য মক টেস্ট আর স্কিল ডেভেলপ করতে হবে। মানে এই যে ছবি আঁকা, বিভিন্ন চোখের ছবি তোমরা বায়োলজিক্যাল সায়েন্সে আঁকো, এইখানেও আঁকবে। তারপরে যে লেন্সগুলো, লেন্সের মাধ্যমে কোনো বস্তুকে যদি আমরা বক্রতা কেন্দ্রে রাখি বা ফোকাসে রাখি, হ্যাঁ, তাহলে আমার প্রতিবিম্বের প্রকৃতিটা কি হবে সেইটা আমাদেরকে জানতে হবে। যেমন আমরা যদি একটা লেন্সকে, উত্তল লেন্সকে আমরা একটা কাগজের টুকরোর উপর অনেক সময় ধরে রাখি, তাহলে সেই ফোকাসটা হচ্ছে যদি কাগজের উপর পড়ে, কাগজের মধ্যে আগুন জ্বলে যায়। হ্যাঁ, কেন জ্বলে যায়, এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর চলতরিতের ক্ষেত্রে তো তোমরা যে জিনিসগুলো রয়েছে ওখানে ওহমের সূত্র রয়েছে। আচ্ছা, সূত্রগুলো একটু একটা যদি লিস্ট করে দেন ওদের, তাহলে সুবিধা হয়। তোমরা একটু লিখে নাও। তোমরা কাগজ কলম নিয়ে বসো, সূত্রগুলো লিখে নাও। এবার তোমরা প্রথমেই চার্লসের সূত্র, বয়েলসের সূত্রটা এটা পড়বে, তারপরে ওহমের সূত্র, কুলম্বের সূত্র, এগুলো পড়বে। তো তারপরে তাপ, কোনো জিনিসের উপর তড়িৎ পাঠালে যে তাপ উৎপন্ন হয় সেই সংক্রান্ত জুলের সূত্রগুলো, হ্যাঁ, H=I²RT, এই ফর্মুলাটা পড়বে। এটা 3 মার্কসের জন্য থাকে। তারপরে তোমার আরো কিছু সূত্র রয়ে গেছে, তোমরা জানো, বামহস্ত নীতি যেটা রয়ে গেছে। তারপরে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এইগুলো তোমরা ভালোভাবে পড়বে। এইগুলো মোটামুটি সূত্রগুলো থাকবে। এই সূত্র ধরে একটা কথা আপনাকে বলি, মানে অনেক খাতায় দেখা যায় যে ওরা লিখছে কিন্তু এককগুলো দেয় না। না, এককটা দেওয়ার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে এবার তোমাকে বললো ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে, তাহলে তুমি ডেফিনেশনটা দেবে কি ক্যালোরিফিক ভ্যালু। এবার বললো ক্যালোরিফিক ভ্যালু যদি বাড়ে তাহলে কি হয়, তাহলে জ্বালানির গুণগত মান বৃদ্ধি পায়। এইবার ইউনিটটা আছে সাধারণত এসআই একক, কিন্তু সেই ইউনিটটা কিন্তু তোমাকে দিতে হবে। একদম, একক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একক গুরুত্বপূর্ণ। আর যখন বয়েলের সূত্রটা বিবৃত করো তখন স্টেটমেন্টটা দেবে, কিন্তু যখন গাণিতিক রূপটা চাইবে তো তখন V ভেরিজাইস 1/P এটা লিখতে হবে। এবার তার সাথে হচ্ছে গ্রাফগুলো, যেমন P ভার্সাস V, এই গ্রাফের প্রকৃতি কি হবে, তারপরে নেচারটা কি হবে, গ্রাফটা ড্র করে দেখাতে হবে। তার জন্য তোমরা কি করবে, পেন্সিল নিয়ে যাবে, জ্যামিতি বক্স নিয়ে যাবে। তারপর PV ভার্সাস P গ্রাফটা কেমন হবে, যেমন P অক্ষের সমান্তরাল, যেমন V ভার্সাস T গ্রাফ, এই যে এইটাও যেমন এরকম ধরনের প্রশ্নগুলো থাকে। আচ্ছা, ওরা কি উত্তরটা লিখে গ্রাফটা ওখানেই দেখাবে, না আগে গ্রাফটা দেখিয়ে পরে উত্তর লিখবে? এবার গ্রাফটা ড্র করবে, করে বলবে এটা প্রকৃতিটা কেমন হলো, যেন PV ভার্সাস P গ্রাফ হলে সেটা P অক্ষের সমান্তরাল হয়। পেজের উপরে গ্রাফটা এঁকে নিয়ে, এঁকে নিয়ে PV y অক্ষ বরাবর PV লিখে অ্যারো দিবে, আর x অক্ষ বরাবর P লিখবে, লিখে গ্রাফটা এইভাবে সমান্তরাল ভাবে টেনে দিবে। আচ্ছা, তোমাদের তাহলে একটা স্বচ্ছ ধারণা হলো যে প্রথমে তোমরা গ্রাফটা করে নিয়ে তার নিচে কিন্তু লিখবে। হ্যাঁ, এইবার দেখো তাপ পরিবাহিতা কার সর্বাধিক হয়, এটা কিন্তু একটু জ্ঞানমূলক প্রশ্ন। অনেকের ধারণা আছে রূপো কিন্তু তাপ পরিবাহিতা অনেকের কাছে মনে হয় খুব বেশি। ধাতু, তারপরে হিরে আছে, তামা আছে, অ্যালুমিনিয়াম। তো মনে রাখতে হবে হীরের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, মানে ডায়মন্ডের থার্মাল কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি হয়। এবার এখন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, কেন হয়? এইটা হচ্ছে কি, এর মধ্যে যে সিগমা বন্ডগুলো থাকে, হ্যাঁ, যেটাকে ফোনন ইফেক্ট বলা হয়, হ্যাঁ, এই সিগমা বন্ডগুলো খুব স্ট্রং বন্ড থাকে। যখনই তাপ দেওয়া যায়, তাপটা কি করে এই সিগমা বন্ডের মাধ্যমে সঞ্চালিত হয়। আচ্ছা, তার জন্য কি হয়, হীরের তাপ পরিবাহিতা বেশি হয়, যে এটা কিন্তু অধাতু, ধাতুর থেকেও বেশি তাপ পরিবাহিতা। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। তারপরে তোমাকে আরো কিছু প্রশ্ন, যেমন এই যে গ্যাসের আচরণ থেকে থাকে, তোমরা জানো PV/NRT, এটা হচ্ছে n মোল গ্যাসের ক্ষেত্রে। এবার আমি যদি ধরি 22.4 লিটার কোনো আদর্শ গ্যাসের STB তে
পিভির মান কত হবে? তখন ওরা বলবে 22.4 লিটার মানে কি 1 মোল, তাহলে পিভি ইকুয়াল টু আরটি বলবে। কিন্তু যখনই এটাকে বলা হবে 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত হবে, তখন সেটা কি হাফ মোল, তখন এটা 0.5 হয়ে যাবে, 0.5 আরটি, পিভি ইকুয়াল টু 0.5 আরটি। ঠিক প্রশ্নগুলো কিন্তু ওইভাবে একটু ঘুরিয়ে দেবে। মাস্টারমশাই এত সুন্দর করে বোঝাচ্ছেন, যদি কোথাও কোনো কনফিউশন থেকেও থাকে এখন, সেটাও আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে তোমরা ওজোন স্তর ক্ষয় করে কোন গ্যাসগুলো, কোনগুলো করে না, তারপরে এই যে লেয়ার গুলো, হ্যাঁ লেয়ার গুলো, বিশ্ব উষ্ণায়ন যেটা আছে, তারপরে ওজোনোস্ফিয়ার, ওখানেও কি ওরা ছবি দিয়ে দেবে বিভিন্ন লেয়ার? হ্যাঁ ছবি দিয়ে দিতে পারলে পাশে ভালো, আর রিঅ্যাকশন গুলো দেবে। আচ্ছা, তারপরে অ্যাক্টিভ ক্লোরিন কি, হ্যাঁ সিএফসি কে মেইন কালপ্রিট বলা হয় কেন, যে একটা সিএফসি মোর দেন 1 লক্ষ ওজোন অণুকে ডিস্ট্রয় করতে পারে। দ্যাটস ওয়াই সিএফসি ইজ কল্ড মেইন কালপ্রিট ফর দ্য ডিস্ট্রাকশন অফ ওজোন লেয়ার। তো এই জিনিসগুলোকে তোমরা দেখতে হবে, এবং এরা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে কিন্তু এই ডিস্ট্রাকশনটা হয়। আচ্ছা, এই জিনিসগুলো দেখবে। এইবার হচ্ছে তোমার, আমরা জানি যে ভিপ জিও 7টা রং আছে, প্রিজমের মধ্যে দিয়ে যখন পাঠানো যায় তখন জায়গায় এগুলো ভেঙে যায়, 7টা রঙে একটা পটি তৈরি হয়। তো এইবার দেখা যাচ্ছে গতিবেগ কার বেশি, লাল আর ভায়োলেটের মধ্যে। এবার লাল আলোর হচ্ছে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে গতিবেগ বেশি হবে। এবার ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে গতিবেগও সবচেয়ে কম। তাহলে এখান থেকেও কিন্তু ছোট প্রশ্ন চলে আসতে পারে, তখন এইখান থেকে আসবে। তাহলে লাল আর ইয়ের মধ্যে কার বলে দিল যে চ্যুতি কোন ক্ষেত্রে প্রতিসরণ কোণ বেশি হবে। ধরো প্রিজমের ভেতর দিয়ে যাচ্ছে, আপতন কোণ তোমরা জানো। এবার আমি তোমাদের বলে দিলাম যে গতিবেগ কার বেশি, লালের সবচেয়ে বেশি, বেগুনির সবচেয়ে কম। তাহলে বলো এই ক্ষেত্রে তোমার প্রতিসরণ কোণের মান কোন ক্ষেত্রে বেশি হবে? অবভিয়াসলি যার গতিবেগ বেশি তার ক্ষেত্রে চ্যুতি কম। চ্যুতি কম মানে কি হবে, সবচেয়ে কম হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার প্রতিসরণ কোণের মানটাও কম হবে। কিন্তু বেগুনি যেহেতু কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য ছোট, আসতে যাবে, তার মানে এ বেঁকে যাবে অনেকটা, তার মানে কি প্রতিসরণ কোণটা বেশি হবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় এসেছে এবং থাকবেও। আচ্ছা, এবার তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটা তোমরা জানো, যেটা দুটো আধানের ক্ষেত্রে এই বছরের জন্য কুলম্বের সূত্র খুব গুরুত্বপূর্ণ। কুলম্বের সূত্র তোমরা এটা পড়বে যে কিউ সূত্রটা নিয়ে একটু আলোচনা করে দিন। হ্যাঁ, এবার দুটো পয়েন্ট আছে, 2026 এ কুলম্বের সূত্র ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবি দুটো পয়েন্ট আছে, এর চার্জ হচ্ছে কিউ প্লাস, আর আরেকটা হচ্ছে ধরো বা কিউ1, আর বি এর চার্জ হচ্ছে কিউ2। হ্যাঁ, এবার এদের মধ্যে দূরত্ব হচ্ছে আর। তাহলে কুলম্বের সূত্র কি হয়ে যাবে? কুলম্বের সূত্র যদি বলি এফ ইকুয়াল টু কি হয়ে যাবে, কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তাহলে এইবার দেখো এই ক্ষেত্রে কিউ1 দুটো যদি নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ নেগেটিভ প্লাস হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ হলেও তখন কি হবে, নেগেটিভ হবে। তাহলে এই যে সূত্রটা, তাহলে দুটো আধানের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, দুটো চার্জের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আর একটা হচ্ছে ফিউজ তার। ফিউজ তারের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট। ফিউজ তার কাকে বলে, ফিউজ তারের বৈশিষ্ট্য এবং উপাদান। টিন আর লেড দিয়ে ফিউজ তার তৈরি করা হয়। তোমরা বাড়িতে দেখো ফিউজ তার অনেক সময় যদি ভোল্টেজ আপ ডাউন হয় গলে যায়। কেন গলে যায়? তাহলে এর গলনাঙ্কটা কি হয়ে যাবে, মানে এমন গলনাঙ্ক দেওয়া হবে, রোধটা হবে, মানে রোধটাকে আমরা বেশি দেবো, তো গলনাঙ্কটা কি হয়ে যাবে, কম কম হবে, যাতে সহজে গলে যেতে পারে। গলে গিয়ে কি করবে, আমাদেরকে তোমার বিপদ থেকে, শর্ট সার্কিট থেকে আমাদেরকে রক্ষা করবে। তো এইটা কিন্তু ফিউজ তারের বৈশিষ্ট্য, রোধ উচ্চ হবে, গলনাঙ্ক নিম্ন হবে, নিম্ন গলনাঙ্কের হবে। এবার আলফা কণায় কি কি উপস্থিত থাকে? এবার আলফা কণাকে আমরা হিলিয়াম 2+ বলতে পারি। আলফা কণা, আচ্ছা, তাহলে দুভাবে প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, আলফা কণা বলেও আসতে পারে, হিলিয়াম 2 বলেও আসতে পারে। হিলিয়াম 2+। হ্যাঁ, এদের তোমার ভরটা থাকবে 4 একক আর 2 একক হচ্ছে আধান। এখানেই কিন্তু আবার সেই মানে ওই কথা এলো যে ধারণা কিন্তু স্বচ্ছ হতে হবে, স্বচ্ছ হতে হবে। এটা হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, পরমাণু নিউক্লিয়াস। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে, ওইখানেও কিন্তু প্রোটন আর নিউট্রন থাকবে। আর তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে এটা মনে রাখবে। তেজস্ক্রিয়তা যে নিউক্লিয়াসের ঘটনা, যখন ইউরেনিয়াম আছে, এটা একটা তেজস্ক্রিয় মৌল। এবার এটা কতক্ষণ যাবত ভাঙতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই মৌলটা অতেজস্ক্রিয় মৌলে পরিণত হয়। এবার আলটিমেটলি অতেজস্ক্রিয় মৌল দেখা যায় কি হয়, লেড বা বিসমাথ। তার জন্যই দেখা যায় কি, আমরা তেজস্ক্রিয় পদার্থের খনিতে আমরা লেড পাই। আচ্ছা, কারণ এটা হচ্ছে স্টেবল অণু।
এবার তেজস্ক্রিয় মৌলগুলো কেন দূষিত হয়, এদের মধ্যে প্রোটন আর নিউটন প্রোটন রেশিও 1.52 বেশি হয়। তখন কি হয়, এদের মধ্যে কি হয়, রিপালশনটা বেশি হয়। তখন অটোমেটিক্যালি এটা কি হয়ে যায়, ভেঙে গিয়ে যায়, আলফা বিটা গামা এই রশ্মিগুলো নির্গত করে। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ যে আলফা রশ্মি বের হলে কি হয়, গামা বের হলে কি হয়, আর বিটা বের হলে কি হয়। এবার আলফা রশ্মি যে সডি সূত্র যেটা আর কি, এটাও জানতে হবে। আলফা রশ্মি যদি বেরিয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, তোমার ভরও কমে যাবে, আধানও 2 একক কমবে, ভর কমবে 4 একক কমে যাবে। এই জিনিসটা মনে রাখবে। আর আচ্ছা মাস্টারমশাই, এখান থেকে একটা প্রশ্ন মনে এলো যে এখান থেকে দক্ষতামূলক প্রশ্ন কি আসতে পারে? এইখান থেকে দক্ষতামূলক প্রশ্ন এইটি আসবে, তাই যে তুমি এর মাধ্যমে দেখাও যে তোমার হিলিয়াম আছে 238, এইটার থেকে না ইউরেনিয়াম 238 আছে, এইটা ভেঙে গিয়ে লেড তৈরি হলো, লেড 282 206 হলো। আচ্ছা, তো এইখান থেকে কতটা আলফা এবং কতটা বিটা কণা নির্গত হলো। তখন আমাকে কিন্তু ভর সংখ্যাটা আমাকে বিয়োগ করতে হবে। করার পর একটা আলফা বের হলে আমরা জানি ভর সংখ্যা কত হয়, 4 করে কমে যায়। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা একটা পাবো। আর পারমাণবিক সংখ্যা কয়টা কমছে এখানে আমরা ভাগ করলে পেয়ে যাব। আবার পাশাপাশি মনে রাখতে হবে, যখন দেখা যায় যেটা মিলছে না, যেমন বিটা রশ্মি যদি একটা বেরিয়ে যায় কোনো মৌল, তখন একটা মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুতে পরিণত হয়ে যায়। তখন আধানটা কি হয়, মানে 1 একক করে বেড়ে যায়। ভৌত বিজ্ঞানে জ্ঞানমূলক প্রশ্নের থেকে দক্ষতামূলক প্রশ্ন বেশি পরিমাণে আসে। এবার এই ক্ষেত্রে হচ্ছে কি, জ্ঞানমূলক প্রশ্ন, নলেজ বেস প্রশ্ন কম থাকবে। এখানে দক্ষতামূলক খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দক্ষতামূলক প্রশ্ন লাইফ স্কিল, স্কিল মানে দক্ষতা, লাইফ স্কিল এটা হচ্ছে মানে জীবন কুশলতা আর কি, এটা ওটা দক্ষতা। তারপরে অ্যাপ্লিকেশন এবং আন্ডারস্ট্যান্ডিং এর উপর কোশ্চেনগুলো থাকবে। অনেক সময় দেখা যায় প্রশ্নের মধ্যে উত্তর থাকতে পারে ইনডাইরেক্টলি, তোমাকে সেটা বেছে নিতে হবে। তো এইগুলো বিভিন্ন চ্যাপ্টার থেকে পড়বে। তেজস্ক্রিয়তা বললাম, নিউক্লিয়ার ফিশন ফিউশন এগুলো রয়েছে বিভিন্ন চ্যাপ্টারে। তারপরে আমরা চলে যাচ্ছি শেষের চ্যাপ্টার যেটা, সেটা হলো তোমার পর্যায় সারণী। পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওরা কি বই চার্ট করে নিয়ে পড়বে? হ্যাঁ, না চার্টটা তো এখন পাওয়াই যায়। এখন যেটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আছে তারা এটা পড়বে, কিন্তু তাদেরকে ইতিহাসটা জানতে হবে যে কিভাবে প্রথম মেন্ডেলিভের পর্যায় সারণী, তারপরে মেন্ডেলিভের আধুনিক পর্যায় সারণী, মডিফাইড বা আধুনিক পর্যায় সারণী, তারপরে মেন্ডেলিভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, এটা পড়বে। এটা পড়ার পদ্ধতিটা একটু বলে দিন, কারণ পর্যায় সারণী থেকে অনেকটা নম্বর আছে। হ্যাঁ, অনেকটা নম্বর, 6 নম্বর আছে। তাহলে এটাই ইতিহাসটা তোমরা পড়বে যে কিভাবে প্রথম এটাকে সাজানো যায়। প্রথম যখন কি 32 এলিমেন্টস ছিল, তো তখন সব বিজ্ঞানীরা ভাবছিলেন যে মৌলগুলোকে কিভাবে সাজানো যায়, এদের আলাদা আলাদা মনে রাখা যায়, তখন মৌলের সংখ্যা কম। কিন্তু যখন দেখা যায় 71 সালের মধ্যে সেই সংখ্যাটা গিয়ে বেড়ে প্রায় 65 মতো হয়, তখন বিভিন্ন রসায়নবিদ এবং বিজ্ঞানীরা বিভিন্ন চেষ্টা করেন, দ্বৈত সূত্র, অক্টেট সূত্র, তো কোনোটাতেই যখন ফ্রুটফুল হয়নি, তখন এই মেন্ডেলিভ এবং লোথার মেয়ার তারা বললেন যে মৌলগুলোকে যদি আমরা পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে সাজানো যায়, তাহলে কি হয়, তাদের মানে একটা নির্দিষ্ট সংখ্যার পর সেই ধর্মের পুনরাবৃত্তি ঘটে। কিন্তু পরবর্তীতে সেটা যদিও বা ভুল প্রমাণিত হয়, পরবর্তীতে বিজ্ঞানীরা দেখান যে না, মূল ধর্ম নির্ভর করে পরমাণুর প্রোটন সংখ্যার উপর বা পারমাণবিক সংখ্যার উপর। তো এক্স-রে পরীক্ষার মাধ্যমে সেটা দেখানো হয়। আচ্ছা, তখন যে পর্যায় সূত্রটা আসে, সেই পর্যায় সূত্রকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র অনুসারে মৌলের ভৌত রাসায়নিক ধর্মাবলী কি হবে, মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটি আছে, এটাই পড়বে। এবং এটার উপর বেস করেই এখন যেটা হচ্ছে, তাতেও দেখা যায় কিছু ড্রব্যাক ছিল। এই মডিফাইড যে পর্যায় সারণী, প্রথম যখন নিষ্ক্রিয় মৌল ছিল না, যদিও বা সময় কম, তারপরে নিষ্ক্রিয় মৌলগুলো মডিফাইড পর্যায় সারণীতে অন্তর্ভুক্ত হয়েছে। এবার অন্তর্ভুক্ত হওয়ার পর তারপরে দেখা গেল কি এর ত্রুটি রয়েছে, হ্যাঁ, সবকিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন দেখা যায় কি বোর অন দ্য বেসিস অফ ইলেকট্রনিক কনফিগারেশন, উনি যে পর্যায় সারণী তৈরি করলেন সেটাকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। সেই পর্যায় সারণীতে কি করা হয়, 18টা শ্রেণী, হ্যাঁ 18টা শ্রেণী রয়েছে আর 9টা পর্যায় রয়েছে। হ্যাঁ 7টা পর্যায়ে 9টা শ্রেণী করেছে। আর প্রথম যে পর্যায় সারণী ছিল পর্যায়, হ্যাঁ খুব কম ছিল, 7টা পর্যায় ছিল। তখন প্রথম 8টা শ্রেণী ছিল,
তারপরে আধুনিক পর্যায় সারণী আসলো 7টা পর্যায়, তখন শ্রেণী আসলো 9টা। এবার আস্তে আস্তে সেটা কি হলো 18টা শ্রেণী আসলো, আর পর্যায় 7টি রয়ে গেল। হ্যাঁ, তাতে দেখা যায় মৌলগুলোকে স্টাডি করা আগের থেকে অনেক সুবিধাজনক হয়েছে, কিন্তু তবু কিন্তু এটাও ত্রুটিমুক্ত নয়। বিজ্ঞানীরা এখনো গবেষণা করছে। এটা IUPAC মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অনুসারে এইটা সংশোধনটা করা হয়েছে। এটা ইফেক্টিভ হয়েছে 2001-2 সাল থেকে, মানে 1987-88 দিকে এটা কারেকশন হয়েছে, তারপর এটা চলছে। তো এইখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। প্রশ্নগুলো পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে, এইটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ। আচ্ছা, যে পর্যায়বৃত্ততা কাকে বলে, এমন একটা ধর্মের নাম লিখো যেটা পর্যায়বৃত্ত ধর্ম নয়। যেমন নাম্বার 1 হলো তোমার এই তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে না। হ্যাঁ, কারণ এটা নিউক্লিয়ার ফেনোমেনা, কিন্তু এই ক্ষেত্রে নির্ভর করে না। তারপরে হচ্ছে তোমাদের বইগুলো এইটুকুই লেখা আছে, কিন্তু মনে রাখবে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি নাম্বার কেটেও দিয়েছে, কিন্তু ডেনসিটিও কিন্তু তোমার পর্যায়বৃত্ত ধর্ম নয়, এবং রং কালার এটাও মনে রাখবে। তো তোমরা প্রথমে যেটা দেবে সেটা তেজস্ক্রিয়তা পর্যায়বৃত্ত ধর্ম নয়, এটা তোমরা কিন্তু মনে রাখবে, এটাই লিখবে। আর ওই দুটো হয়, কিন্তু অনেকে যাদের মানে এক্সটেন্সিভ স্টাডি নেই তারা হয়তো এটার মার্কসটা ভুল করে কেটে দিতে পারে। আচ্ছা, হ্যাঁ, যদি ওই ইনস্ট্রাকশনে থাকে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এইটা হলো। তারপরে এইখান থেকে পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক রেডিয়াস, তারপরে হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম, তারপরে ইলেকট্রন আসক্তি যেটা বলে খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রন অ্যাফিনিটি, তারপরে হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নীভবন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, এইগুলোর উপর প্রশ্নই থাকবে। যেমন কোনো পর্যায়ের যদি আমরা বাদিক থেকে ডান দিকে যাই, তাহলে বেশি জোর দিয়ে পড়তে হবে। মানে এটার উপর ডিপেন্ড করবে আপনার এই যে কেমিক্যাল বন্ডিং যেটা আছে, তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা। হ্যাঁ, এবার যেমন 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো সবগুলো ধাতু হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রংলি ইলেকট্রোপজিটিভ। পরীক্ষায় প্রশ্ন থাকে সবচেয়ে ইলেকট্রোপজিটিভ মৌল কোনটা, তখন তোমাকে লিখতে হবে যেটা, সেটা কিন্তু সিজিয়াম। অনেকে ভাবে ফ্রান্সিয়াম সবার নিচে রয়েছে, কিন্তু ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। একটু আগেই বলছি তেজস্ক্রিয়তা পর্যায়বৃত্ত ধর্ম না। হ্যাঁ, এবার যদি বলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা, তখন চলে আসবে ফ্লুরিন। আবার পাশাপাশি একটা প্রশ্ন থাকতে পারে, ফ্লুরিনকে কেন সুপার হ্যালোজেন বলা হয়, তখন বলতে হবে এদের স্মল সাইজ, হ্যাঁ, হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি জন্যই একে বলা হয় সুপার হ্যালোজেন। আচ্ছা, এর পরবর্তীতে পরের চ্যাপ্টারগুলো নিয়ে একটু আলোকপাত করুন, আমাদের হাতে সময়। হ্যাঁ, আমাদের সময় কম। এটার হলো তারপরে এইখান থেকেই আমাদের চলে যাবে এটা বন্ডিং, যেমন তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন আমি অনেকটা বলেই দিয়েছি। এবার মনে রাখবে ধাতব মৌলের সাথে অধাতব মৌলের কি হয়, তড়িৎযোজী বন্ধন হয়। এটা হয় ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে। এখানটা হবে এরকম লুইস ডট স্ট্রাকচার। এখানে একটা প্রশ্ন থাকে যে অক্টেট সূত্র মেনে চলে না এরকম একটা যৌগের উদাহরণ দাও, তখন লিথিয়াম হাইড্রাইড দিয়ে দিবে, তাহলেই হবে, এটা মনে রাখবে। তারপরে কোন এমন একটি যৌগের নাম লিখো যেখানে তড়িৎযোজী সমযোজী দুটোই ধর্ম আছে, পটাশিয়াম সায়ানাইড, এটা মনে রাখবে। আর সমযোজী যৌগের মধ্যে মনে রাখবে তোমাদের কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, ইথিলিন আছে, অ্যাসিটিলিন আছে, নাইট্রোজেন আছে। এদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন অনুসারে সাজানো আছে, এইগুলো করবে। কিন্তু তোমাদের অক্সিজেনটা সিলেবাসে নেই, এটা করার দরকার নেই, এটা মনে রাখবে। তো এইগুলো লুইস ডট স্ট্রাকচারটা পড়বে। আর সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ। আরও যে জিনিস আছে, পরে একটা তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টার, তোমরা মনে রাখবে যে সোডিয়াম ক্লোরাইড সাধারণত কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। একটাই কারণ, জলীয় দ্রবণে যখন দ্রবীভূত হয় তখন সেটা কি হয়, আয়নিত হয়, তাই তড়িৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন করে, কিন্তু সলিড অবস্থায় করতে পারে না, কারণ এদের মধ্যে কি হয়, বিপরীতধর্মী আয়নগুলোর মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, তাই এরা কঠিনও হয়। হ্যাঁ, তাই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব হাই। তাই ডাক্তারবাবুরা বলে থাকেন যে নুনটা কম খেতে, কারণ লিভার ইজ দ্য ল্যাবরেটরি অফ দ্য হিউম্যান বডি, কারণ এখানে ডাইজেস্ট করতে পারে না। হ্যাঁ, আচ্ছা স্যার মোটামুটি সম্যক ধারণা দিতে পেরেছেন। হ্যাঁ, এটা হয়ে গেল সম্পূর্ণ। আচ্ছা, একটু আপনি দু এক কথাই বলে দিন যে ওরা খাতাটা সাজাবে কেমন করে। হ্যাঁ, এবার তোমরা যখন খাতাটা নেবে, প্রথমে খাতার যে ফার্স্ট পেজে তো তোমরা নাম, রোল নাম্বারটা লিখবে। তারপরে ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজে তোমরা কিছু লিখবে না। তারপরে থার্ড পেজ যেটা পাবে
সেটাকে তোমরা কি করবে, যদি স্কেল দিয়ে দাগ এঁকে নাও এঁকে নিতে পারো, না হলে এইভাবে ভাঁজ করে নিবে। দেখে নাও। হ্যাঁ, এই যে আমি দেখো এইভাবে ভাঁজ করে নিবে, একটা পার্ট ভাঁজ করলে এইদিকে একটা পার্ট ভাঁজ করলে, এই যে এইদিকে একটা পার্ট ভাঁজ করলে, এটা হলো। তারপরে এই জায়গাটাকে ভাঁজ করে নিবে, তাহলে কি সময়টা কম লাগে। যদি বা ভৌতবিজ্ঞানে তোমরা প্রচুর সময় পাবে, তাহলে এর মধ্যে তোমরা কিন্তু লিখবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমরা দেখেছি তোমরা যখন এমসিকিউ এর নাম্বারগুলো করো 1.1, এটা কিন্তু মার্জিনের বাইরে থাকবে, এটা অনেকেই ভুলটা করো 1.1। এবার ধরো একটা প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া হলো যে তড়িৎ পরিবাহিতা কার বেশি, 4টা অপশান আছে, এ বি সি। এ রূপো, বি হচ্ছে হিরে, তো উত্তর হলো হিরে। তাহলে বি লিখে ধরো 1/3 ডট দিয়ে বি নম্বর লিখে ওখানে হিরে কথাটা লিখে দিতে আচ্ছা, হবে। তাহলে এগুলো উল্লেখ করে দেবে, হ্যাঁ, উত্তরটা হ্যাঁ, কিন্তু লিখে নাম্বার দেবে। শুধু না উল্লেখ করে হ্যাঁ। দেবে। আচ্ছা, না হলে কিন্তু মার্কস পাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম তোমরা কি করবে, গ্রুপ আছে 4টে, গ্রুপের প্রশ্ন এটা রইলো, পরপর 15টা তোমরা কি করবে, নাম্বারিং করে নিবে। যদি 1-2টা ফাঁকা থাকে পরে উত্তর করবে, বা থেকে গেলেও কোনো অসুবিধা নেই। তারপরে 1 নম্বরের প্রশ্নগুলো পরপর সিরিয়ালি করবে। এখন মনে পড়ছে না, পরে তা না, 21টা কোশ্চেন 2.1 2 3 4 করে এইভাবে 21টা তুমি জায়গা একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিলে, যেগুলো পারলে উত্তরগুলো লিখবে। ওখানে দেওয়া আছে ভিএসএ। ভিএসএ মানে অতি সংক্ষেপে লিখবে, 1 লাইনের মধ্যে বা একটা ওয়ার্ডে লিখতে পারো যারা পারবে না। আর ম্যাচিংটা তো ওইখানে মেলাবে। এবার ম্যাচিং এর ক্ষেত্রে তোমরা কি করো, এইদিকে অ্যারো দাও, এইদিকে অ্যারো দাও, এইগুলো কি হয় তাতে অ্যারো দেবে না, মানে একবার নোংরা হয়ে যায়। হ্যাঁ, লিখবে। পাশাপাশি তুমি লিখবে যে এর সাথে আমার কতটা অ্যারো দিয়ে লিখবে, কোনটা মিলছে। ডি থাকলে ডি অপশনে ওটা লিখে দিবে, তাহলে খাতাটা স্বচ্ছ থাকে, সারা দেখেও মজা পান, একদম। তোমার স্কোরটাও ভালো হবে। তারপরে যখন 2 মার্কসের প্রশ্ন, 2 মার্কসের তোমার তো বেশি জায়গা লাগে না, অল্প করে জায়গা লিখে দিলে 9টা প্রশ্ন থাকবে, পরপর 9টা তুমি লিখে দিলে একটা জায়গা থাকবে, খাতা যেন সুন্দর হয়। হ্যাঁ। একদম 3 পরিষ্কার মার্কসের পরিচ্ছন্ন। সিরিয়ালি লিখবে, এই জায়গাটা কিন্তু মেনটেন করবার চেষ্টা করবে। তারপরে তুমি উত্তরগুলো লিখবে, যেটা পারছো তো সেটাই লিখে ফেলছো, নাহলে বাকিটা লিখবে। আর প্রচুর সময় পাবে, ঘন্টা দেড়েকের মধ্যে সাধারণত পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ, আর ইয়েগুলো যেটা আমি বললাম, ছবি যেগুলো আঁকতে হবে, সেই ছবিগুলো কিন্তু তোমরা এইচবি পেন্সিল নিয়ে যাবে, স্কেল নিয়ে যাবে, আর অ্যারো চিহ্ন বাধ্যতামূলক। একদম। হ্যাঁ, অ্যারো চিহ্নটা তোমরা দেবে। তো আমরা অনুষ্ঠানের একদমই শেষ লগ্নে চলে এসেছি। আমাদের সঙ্গে এতক্ষণ উপস্থিত ছিলেন ডক্টর আশুতোষ দত্ত। তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রমে সুন্দরভাবে একটা টিপস তোমাদের সামনে উপস্থাপন করলেন, এবং আশা করি টিপস কাজে লাগিয়ে তোমরা তোমাদের রেজাল্ট আরো ভালো করতে পারবে। তোমাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল, এবং সকলে পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ো না অতিরিক্ত পড়াশোনা করে। কাজেই পর্যাপ্ত ঘুম, পরিমিত আহার ভীষণভাবে প্রয়োজন, এবং মনোসংযোগের জন্য অবশ্যই একটু ধ্যান করো, ধ্যান প্রাণায়াম এগুলো করো, তাহলে রেজাল্ট দেখবে আরো ভালো হবে। তো আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে। সকলে খুব ভালো থেকো, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।